আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে বাতাসপুরের বিভীষিকা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে বাতাসপুরের বিভীষিকা। গরুটাকে নিয়ে বোকার মতোই হেঁটে চলেছিল নীলকান্ত। হ্যাঁ, বোকার মতো বলার অবশ্য একটা কারণ আছে। কাল রাতে ভালো করে ঘুম হয়নি নীলকান্তর, দু চোখে ঘুম। তাই মাঝে মাঝে গরুটার দড়িটাকে হাতে ধরে টলতে টলতে সে হাঁটছিল। এখন অনেকটা সামলে নিয়েছে সে নিজেকে। সকালের রোদ এসে গায়ে লেগেছে, তার উপর সকাল সকাল ঘুম থেকে ওঠার সময় বাবার মুখে এমন ঝাঁঝালি শুনলে কার না ঘুম কেটে যায়। এমনিতে নীলকান্ত কিন্তু ভালো ছেলে। মাঠের কাজ, গরুর দেখাশোনা, খাটাল পরিষ্কার থেকে শুরু করে সব জায়গাতেই সে থাকে। কিন্তু দিন কয়েক ধরেই তার শরীরটা কেমন ভালো যাচ্ছে না। এই কথাটা বাবা কখনোই বুঝতে চায় না। মাঝে মাঝেই তার বাবা তাকে বলে, এই ছেলে মানুষের আবার শরীর খারাপ কিসের? একটু জ্বর জ্বালা হলেই ঘরের মধ্যে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে থাকার কি আছে? যত বাইরে যাবি, কাজকর্ম নিয়ে থাকবি, ততই দেখবি যে শরীর ভালো থাকছে। ঘরে পড়ে থাকলে আর দেখতে হবে না। কিন্তু নীলকান্ত জানে বাবা এমনি এমনি কথাগুলো বলে না। তার তিন কুলে আর কেউ নেই। বাবা ছাড়া এই পৃথিবীতে আর কারোর সঙ্গে নীলকান্তর খুব একটা ভালো লাগে না। বাবার মৃত্যুর পর তাকেই সবকিছু দেখতে হবে। তাদের যেমন জমি জমা রয়েছে, তেমন খাটালে গরু থেকে শুরু করে আরো অনেক কিছুই আছে। জমি জমা, পুকুর, বাগান সব মিলিয়ে বলা যায় এই বাতাসপুরে নীলকান্তরা বড় লোক। কিন্তু তবুও গ্রামের কারোর সঙ্গে ভালো করে নীলকান্তদের বনিবনা হয় না। আর এই কারণটা নীলকান্ত এখনো ভালো করে বোঝে না। মাঝে মাঝে বাবা বলে, নীলকান্ত, গ্রামের লোকেদের সঙ্গে খুব একটা বেশি মেশার দরকার নেই। গ্রামের লোকেরা আমাদের এড়িয়ে চলতে ভালোবাসে তখন তাতেই ভালো। কিন্তু তাতে কি হয়েছে বাবা? আমরা তো কিছু করিনি। তাছাড়া গ্রামের লোকেরা আমাদের সঙ্গে ভালোভাবে মিশে না। আমি দূর থেকে গেলে ফিস করে কথা বলে। কি যে বলে আমি হয়তো জানি না। তাহলে নীলকান্তর বাবা এই সময়টা নীলকান্তর কাঁধে হাত রাখে। নীলকান্তর বয়স এখন ওই 17 বছর। বয়স বেশি হলেও তার চেহারাটা কিন্তু দেখতে ছোটখাটো। তবে মুখে বয়সের ছাপটা একটু পড়েছে, তাই নাকের তলায় হালকা গোঁফের রেখাও দেখা দিয়েছে। তবে নীলকান্ত এইসব নিয়ে ভাবে না। সে সারাদিন গরু চড়ায় আর মাঠের কাজে যায়। সন্ধে হলে বাড়ি ফিরে এক গাদা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। বাবার কথা সে অক্ষরে অক্ষরে পালন করে। নীলকান্তর বাবার নাম শশীকান্ত। শশীকান্ত অর্থাৎ তার বাবা তাকে মাঝে মাঝে বলে, আমি যখন থাকবো না তখন এই সব কিছু ভালো করে সামলে রাখবি। গ্রামের লোকেরা কিন্তু আমাদের একদম পছন্দ করে না, তাই গ্রামের লোকেদের থেকে কোনো সাহায্যও পাবি না। নীলকান্ত জানে তার বাবার পোষা লাঠিয়ালের দল রয়েছে। বিপদে পড়লে তারা সব সময় তাদের পাশে এসে সাহায্য করে। তবে সেই লাঠিয়াল একমাত্র এই গ্রামের জমিদারের কাছেই থাকে। একমাত্র জমিদারের সঙ্গে নীলকান্ত আর শশীকান্তের সম্পর্ক খুব ভালো। প্রতিদিন শশীকান্ত জমিদারের কাছে গিয়ে বসে। জমিদারের সঙ্গে শশীকান্তর এক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। গ্রামের লোকেরাও ভালো করে জানে সেই কথাটা। আর এই কারণেই তাকে অযথা চটাতে চেষ্টা করে না কেউ। এইসব কথা ভাবতে ভাবতে মাঠের শেষ প্রান্তে জঙ্গলটার কাছে এসে পড়েছিল নীলকান্ত। এই গরুটাকে সে বড্ড ভালোবাসে, তাই তার দড়ি হাতে করে নিয়ে যায়। বাকিরা পিছু পিছু একা একাই আসে। নীলকান্তর মাঝে মাঝে মনে হয় গরু যেন ঠিক মানুষেরই মতো। ছোটবেলায় তারাও যেমন একজনের পিছু পিছু বাকি সবাই ছুটে যেত, তেমন গরু ছাগল এরাও তেমন ভাবেই যায়।
কেউ নিজের জায়গা থেকে নড়তে চায় না। গরুটাকে তার কাছাকাছি একটা জায়গায় খুঁটি দিয়ে মাঠের কাছে বেঁধে বড় গাছটার পেছনের দিকে একবার যাবে বলে ভাবছে নীলকান্ত। এমন সময় মাটির দিকে নজর পড়তে তার গোটা শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গাছের ওপার থেকে দুটো পা বেরিয়ে রয়েছে, ফ্যাকাশে সাদা হয়ে যাওয়া মরা মানুষের দুটো পা। নীলকান্ত কি করবে বুঝতে পারছিল না। সে বিড়বিড় করে বলল, আরে লক্ষ্মী, লক্ষ্মী দেখে যা, দেখে যা, ওই ওখানে কি? লক্ষ্মী দেখে যা, দেখে যা, ওখানে কি? লক্ষ্মী। লক্ষ্মীও যেন বাধ্য মেয়ের মতো নীলকান্তের ডাক শুনে খুঁটির পরিধিটাকে মনে রেখে তার কাছাকাছি এসে দাঁড়িয়ে মুখ দিয়ে শব্দ করতে লাগলো। নীলকান্ত ততক্ষণে একটা হাত রেখেছে লক্ষ্মীর ফর্সা পিঠের উপরে। সে থরথর করে কাঁপছে তখন। ওই দুটো পা যে কোনো মৃত মানুষের তা আলাদা করে বলে দিতে হয় না। লক্ষ্মী আরো দুবার ডাকতেই নীলকান্ত তাকে বলে, আরে দেখে তো মনে হচ্ছে মরা মানুষের পা, কিন্তু আমি এখন কি করি? এখানে এমন একটা মরা মানুষ এলো কোথা থেকে? নীলকান্তর কপাল থেকে দর দর করে ঘাম পড়তে শুরু করেছিল। বসন্তের সময় এমনটা হওয়ার কথা নয়, কিন্তু তবুও কাঁপা কাঁপা পায়ে নীলকান্ত দৌড়াতে দৌড়াতে গ্রামের পথের মধ্যে দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, বাঁশবাগানের পাশে, বাঁশবাগানের পাশে একটা মরা মানুষ পড়ে আছে। বাঁশবাগানের পাশে, বাঁশবাগানের পাশে একটা মরা মানুষ পড়ে আছে। বাঁশবাগানের পাশে একটা মরা মানুষ পড়ে আছে। নীলকান্ত চিৎকার করতে করতে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তার বাবাকে কথাটা বলতে হবে, কিন্তু নীলকান্তকে গ্রামের লোকেরা অজ্ঞাত কারণে পছন্দ না করলেও তার কথাকে কিন্তু অবিশ্বাস করতে পারল না। তখনই সবাই মিলে এগোতে লাগলো সেই বাঁশ বাগানের দিকে। দেখা গেল নীলকান্তের কথা মিথ্যে নয়। অনেক কষ্টে সবাই যখন নাকে কাপড় চাপা দিয়ে মৃতদেহের দুটো পা ধরে বাইরে বের করে আনলো, তখন তারা ভয়ে ছিটকে দূরে সরে গেল। তারা মোটামুটি সবাই শক্ত সমর্থ পুরুষ মানুষের দল, কিন্তু তাহলেও কি হবে? সেই বীভৎস মৃতদেহ দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে। সেই মৃতদেহটার গলার উপর থেকে মাথাটা যেন কেউ সুন্দরভাবে কেটে নিয়েছে, আর তার নগ্ন শরীরটাকে ক্ষতবিক্ষত করেছে, যেন ধারালো কিছু দিয়ে কেউ খুবলে খুবলে তার শরীর থেকে রক্ত মাংস তুলে নিতে চেয়েছে। বাতাসপুর গ্রামের শান্ত হাওয়াতে যেন একটা বিষের বাষ্প ছড়িয়ে পড়ল। সেই দিন প্রচণ্ড ভয় পেয়েছিল নীলকান্ত, কারণ সে নিজেই তো প্রথম দেখেছিল ব্যাপারটা। প্রায় 3 দিন বাতাসপুরের মানুষ ওই মরাটা নিয়ে কথা বলল, আর নীলকান্ত রাতের বেলা দেখতে লাগলো এক আশ্চর্য স্বপ্ন। স্বপ্ন মানুষের মনের ভেতরে যে কি বিভীষিকা তৈরি করতে পারে তোমরা সে কথা হয়তো ভাবতেও পারবে না। আসলে মানুষ ঘুমের মধ্যে একমাত্র ভয় পায় ওই স্বপ্নে। এমন অনেক স্বপ্নের কথা আমি জানি যেগুলো মানুষকে সারাটা দিন পর্যন্ত জাগতে দিত না। তার মানে আপনি বলতে চাইছেন প্রত্যেকটা স্বপ্নেরই কোনো না কোনো মানে আছে? মানে আমরা যেমন স্বপ্ন দেখি তার কোনো মানে থাকা উচিত, তাই তো? কিন্তু এমন কোনো স্বপ্ন তো দেখিনি যেগুলো আসলেই বাস্তবে সম্ভব হবে। দেখো, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের শরীর ঘুমোলেও মন কিন্তু ঘুমোয় না, অর্থাৎ আত্মা কিন্তু ঘুমোয় না। তার কিন্তু ঘুমের প্রয়োজন হয় না। আর এখন আমি যা বলবো সেই কথা শুনলে তো তোমরা বিশ্বাসই করবে না। আসলে সেই সময় আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে শরীরের আশেপাশে বিচরণ করতে থাকে। আর সেই সময় সে এমন এক জগতে, মানে আমাদের এই জগতের সঙ্গে সমান্তরালে এমন এক জগতে বিচরণ করে যেখানে এমন অনেক কিছুই ঘটা সম্ভব। এর পেছনে জটিল অনেক কারণ আছে, তবে সেসব আমি নিজেও খুব একটা ভালো করে জানি না। আচ্ছা, শুনেছিলাম এই যে মানে আমাদের স্বপ্ন আসলে সেটা অন্য একটা জগৎ,
মানে সেই জগতেই আমাদের আত্মা হোক কিংবা যাই হোক না কেন তার সঙ্গে ঘটা কোনো সত্যিকারের জিনিসই আমরা দেখি। মানুষের মন হলো সব থেকে জটিল রহস্য, বুঝলে? তার সঙ্গে যখনই আত্মা যুক্ত হয় তখন তার রহস্য উদ্ঘাটন করার মতো ক্ষমতা আমাদের সামান্য মানুষের নেই। তবে হ্যাঁ, এইটুকু সোজা কথা বলাই যেতে পারে, সব স্বপ্ন কিন্তু অকারণে হয় না। কিছু কিছু স্বপ্ন আসলেই সত্যি। যা আমাদের সঙ্গে ঘটছে, ভ্রমের জন্য সেটা আমরা বুঝতে পারি না। এই যেমন যেমন মনে করো রাতের বেলা হঠাৎ করে তুমি স্বপ্ন দেখছো তোমার সামনে কেউ দাঁড়িয়ে তোমায় দেখে চলেছে, কিংবা তোমার মুখের কাছাকাছি কারোর মুখ। হতেই পারে যে তুমি ঘুমন্ত থাকার সময় কেউ একজন তোমায় ঠিক এমনভাবেই দেখে চলেছে। তারানাথের বাড়িতে আমরা এসেছি অনেকক্ষণ আগে। এই কথায় কিন্তু গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। বাইরে থেকে থেকে টিপটিপ করে বৃষ্টি আর তার সঙ্গে তাল মিলিয়ে ঠান্ডা জোলো হাওয়া দিচ্ছে। তারানাথ কিন্তু কথাটা বলে মৃদু হেসে বাইরের দিকে তাকিয়ে রইল। কিশোরী বলল, এসব বলে আমাদের ভয় দেখাতে পারবেন না ঠাকুরমশাই। এইটুকুতে ভয় পাওয়ার মতো মানুষ অন্তত আমরা নই। বিশেষ করে আপনার কাছে এত কিছু শোনার পর এসবে কিন্তু আমাদের ভয় লাগবে না। কিন্তু একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারলাম না, আমরা যে স্বপ্ন দেখি তার মানে সেটা আসলে কোনো বিপদের আগাম বার্তা দিয়ে যায়? ওই যে বললাম, জটিল ব্যাপার, অনেক কিছুই হতে পারে। তবে তার মাঝে তো এমন অনেক কিছুও হতে পারে যা অতি ভয়ঙ্কর। আর শুধু আগাম বিপদ নয়, বর্তমানে ঘটে চলা অনেক কিছুই আমরা স্বপ্ন বলে মনে করে ফেলি। তেমনই একটা কথা তোমাদেরকে আজ বলি। বুঝতে পারলাম একটা গল্পের মেঘ একটু একটু করে জমাট বাঁধতে শুরু করেছে। এইবার সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। আমরা নড়ে চড়ে বসলাম। সকালে কিশোরীর সঙ্গে আসার সময় কিশোরীর অন্যমনস্ক ভাবটা দেখে ট্রামের মধ্যেই তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমার মুখটা এমন লাগছে কেন? মনে হচ্ছে কোনো ব্যাপার নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছো। আর বলো না, 2-3 দিন ধরে একটা অদ্ভুত স্বপ্ন দেখে চলেছি। মানে একটা ফাঁকা অন্ধকার ব্যালকানির ভেতর দিয়ে আমি হেঁটে চলেছি, কোথাও কেউ নেই, অথচ যেন নিচের দিক থেকে একভাবে কেউ আমায় দেখে চলেছে। আমি যতবারই ব্যালকানির সেদিকে যাওয়ার চেষ্টা করি না কেন, কিছুতেই যেতে পারি না। কেন সেদিকে যেতে আমি বাধা পাচ্ছি আমি বুঝতে পারছি না। আমাকে সোজা সেই অন্ধকার ব্যালকানি ধরে এগোতে হয় সামনের দিকে। দূরে কোথাও একটা সিঁড়ি আছে, কিন্তু তাও আমি দেখতে পাই না। অথচ আমার মন বলছে যে সিঁড়িটা আছে, আমাকে সেখানে যেতে হবে। এক অদ্ভুত ব্যাপার, কিন্তু স্বপ্নটা এইভাবে চলতে থাকে অনেকক্ষণ, যেন পেছন থেকে কেউ আমায় ডাকে, আর আমি পেছনে ঘোরার সঙ্গে সঙ্গেই ঘুমটা ভেঙে যায়। তার মানে তুমি বলতে চাইছো এই একটাই স্বপ্ন তোমার সঙ্গে বারবার হয়ে চলেছে? কিন্তু এর তো কোনো কারণ থাকতে হবে। কারণের কি আছে আমি তো নিজেই জানি না। ব্যাপারটা ভালোভাবে চলছে বলেই তোমায় বললাম। ভাবছি আজ ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে তাকে বলবো, তিনি তো সব কথাই জানেন। বুঝতে পারলাম এই কারণে কিশোরীর মুখটা এমন হয়েছে। তাছাড়া একই স্বপ্ন যদি কেউ বারবার দেখে চলে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, সেটাই স্বাভাবিক। এখানে আর বলার মতো কিছুই নেই। তারপর মটলেনে নেমে তারানাথের বাড়ি গিয়ে তাকে সব কথা খুলে বলার পরে তারানাথের এই অভিব্যক্তি। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল, তারপর তাতে অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলো তার কথা। বেশ কয়েক বছর আগের কথা। তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। একদিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে চলেছি। কিছুদিন আগেই একবার সব সাধনার চেষ্টা করেছিলাম। তোমরা তো জানোই, কোনো সাধনাই আমি জীবনে কখনো ভালোভাবে সম্পূর্ণ করে উঠতে পারিনি। সিদ্ধিলাভ তো দূরের কথা, সব সাধনাও করেছিলাম কয়েকবার, আর তার চেয়ে বেশি করেছিলাম চেষ্টা। এবারও তেমনই এক ব্যাপার। তা নদীর ধারে পথ ধরে এগোচ্ছিলাম। একদিন দেখি জলে ভাসতে ভাসতে একটা মৃতদেহ নদীর পাড়ে এসে পৌঁছল। পুরুষ মানুষের মৃতদেহ, বয়স খুব বেশি নয়,
জলে ডুবে মারা পড়েছে। প্রথম দর্শনে সেটাই আমার মনে হলো, তবে যতটা শরীর ফুলে যাবার কথা ততটা কিন্তু ফোলেনি। তাই সামান্য দুর্গন্ধ যে ছড়াচ্ছিল না তা নয়। মনে মনে স্থির করলাম, শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন এবং তেমন কোনো মৃত্যুর কারণ না থাকলে তাতে আপত্তি হয় না সব সাধনায়। তাই শরীরটা তুলে আনলাম এই দিকে। নদীর ধারে লোকজন খুব একটা আসে না, আর গ্রাম এখান থেকে বেশ খানিকটা দূরে। তাছাড়া নদীটারও পুরোপুরি নয়, সামান্য একটা দিক এই স্থলভাগের পাশ দিয়ে চলে গেছে। মৃতদেহটাকে তুলে স্নান করিয়ে তাকে সব সাধনার জন্য প্রস্তুত করতে লাগলাম। সব সাধনায় শুধু মৃতদেহ থাকলেই তো আর হয় না, আরও অনেক কিছুই প্রয়োজন হয়। তিথি ছিল পরের দিন, কিন্তু একটা দিন মৃতদেহ সেখানে বাঁচিয়ে রাখা সহজ ব্যাপার নয়। মনে মনে স্থির করলাম, রাতটা যদি মৃতদেহটাকে রাখতে পারি তাহলে কাল সকালে গ্রামের ভেতরে গিয়ে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসব। মনে মনে বেশ খুশি হয়েছিলাম। তা সেই মতো রাতের দিকে মৃতদেহটাকে গাছের এক পাশে রেখে দিলাম। কাঠকুঠো জড়ো করে আগুন জ্বালিয়ে রাখলাম, যাতে সেখান থেকে শিয়াল টিয়াল কিংবা অন্য কিছুতে মৃতদেহ টেনে নিয়ে যেতে না পারে। নদীর পাড়, সময়টা যতদূর মনে পড়ে ওই বসন্তকাল। রাতের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে। গাছের তলায় বসে লাল কাপড়টাকে গায়ে জড়িয়ে হেলান দিয়ে বসলাম। কাল পর্যন্ত মৃতদেহ রক্ষা করতে পারবো কিনা মনের মধ্যে কথাটা বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম পাশের জ্বলতে থাকা সেই আগুনটা কখন যেন নিভে গেছে। আমার সামনে একটা আগুন জ্বলছিল, সেই আগুনটা তখনও রয়েছে। সেই আগুনের আলোতে সামনের দিকে তাকাতেই যা দেখতে পেলাম তাতে কয়েক মুহূর্তের জন্য আমি চমকে উঠলাম। মৃতদেহটা যেখানে রাখা ছিল ঠিক সেইখানে মৃতদেহটার কাছে উবু হয়ে কে যেন বসে আছে। কালো মতো শরীর, ভালো করে দেখা যায় না। একটা খচমচ শব্দ শোনা যাচ্ছে। চমকে উঠলাম, শিয়াল কুকুর নাকি? আগুন থেকে একটা কাঠ তুলে নিয়ে তাড়া দিলাম সেটাকে। হুস হুস, যা যা বলছি। আমার কথায় কিন্তু কালো শরীরটা সেইখান থেকে নড়ল না, বদলে এক মুহূর্ত থমকে গেল। তারপর যেন মুখ তুলে ঘুরে তাকালো আমার দিকে। আর আমি আলোটা সামনের দিকে ফেলতেই যা দেখতে পেলাম তাতে আমার গোটা শরীরটা যেন এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল। বড় বড় বিপদ আমি তার আগেও দেখেছি, কিন্তু যেটা দেখেছিলাম তা বলার মতো নয়। দেখতে পেলাম একটা মানুষের শরীর, তার চোখ দুটো যেন বিভৎসভাবে বড় হয়ে গেছে, মুখের দাঁতগুলো কেমন বদলে গিয়েছে, আর তার মুখের ভেতরে ঠান্ডা শুকিয়ে আসা রক্ত মাংস লেগে রয়েছে। বেশ বুঝতে পারলাম জলে ভেসে আসা মৃতদেহটা যে রয়েছে সেই মৃতদেহের রক্ত মাংস সে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আর তার জন্যেই এমন অবস্থা। তার মুখের সেই রক্ত মাংসের সঙ্গে সামনে তাকিয়ে মৃতদেহটাকে দেখে অবাক হয়ে গেলাম। সেও আমার দিকে তাকিয়ে আছে। তার মানে কি একজন আপনার পাশে বসে ওই মৃতদেহটা খেয়ে চলেছিল, আর সে আপনার দিকে তাকিয়ে দেখছে? কিন্তু আপনি তো বললেন তাকে মানুষের মতো দেখতে। অদ্ভুত ব্যাপারটা তো সেইখানে, তাকে একেবারে মানুষের মতোই দেখতে। শুধু তার চোখ, মুখের ভেতরের দাঁত, এমনকি চেহারাটাও যেন সাধারণ মানুষের চেয়ে সামান্য একটু বড়। এতক্ষণ ধরে কালো মনে হলেও এইবার যেন বুঝতে পারলাম তার গায়ের রং অন্য মানুষের চেহারার মতোই রয়েছে, শুধু সে সম্পূর্ণ উলঙ্গ। মেয়ে মানুষ নয়, পুরুষ মানুষের মতোই তার শরীর। মাথার চুলও বেশি লম্বা নয়। গোটা শরীরে অদ্ভুত ধরনের একটা দাগ রয়েছে, যেন গোটা শরীর জুড়ে কেউ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিলে যেমন হয় ঠিক তেমন ভাবেই তার গায়ের শিরা উপশিরাগুলো যেন জেগে রয়েছে। এমন দৃশ্য দেখার পর যে কয়েক মুহূর্ত আমি স্তব্ধ হয়ে থাকব সেটা তো তোমরা বুঝতেই পারছো। ঘুম থেকে ওঠার পর, আর তাছাড়া আমার দেহবন্ধন করা আছে, না থাকলে যে এতক্ষণে সে আমার কি অবস্থা করত
সেটাও আমি বুঝতে পারছি। মৃতদেহটার দিকে সেই আলোতে তাকাতেই দেখতে পেলাম তার গলাটা যেন দুহাতে টেনে সে ছিঁড়ে ফেলেছে। মরাটার পেটের কাছ থেকে মাংস খুবলে খুবলে খেয়ে চলেছে। আমি উঠে বসতে যাব, হঠাৎ করে সে যেন অন্ধকারের মধ্যে ছুটে গেল সামনের দিকে। আগেই বলেছি, নদীর সামনে বসেছিলাম, পেছনের দিকে ছোট জঙ্গল মতো জায়গা রয়েছে, আর তার পাশ থেকেই গেছে পথ। সেই জঙ্গলের দিকে সে ছুটে গিয়েছে। আলো হাতে করে নিয়ে যখন উঠে দাঁড়ালাম, ততক্ষণে সব শেষ। মনে মনে বুঝতে পারলাম সর্বনাশ, সর্বনাশ হয়েছে। জেগে থাকলে আর এসব হতো না। সব সাধনা করার জন্য যে মৃতদেহ এনেছিলাম সেটা তো বেটা খেয়ে ফেলেছে। মনে মনে ভয়, আশঙ্কা এবং তার সঙ্গে কেমন একটা অদ্ভুত কৌতূহল হলো। ভয়ঙ্কর কোনো মূর্তির চিৎকার আমি শুনতে পাইনি। তাহলে আসলে ওটা কি ছিল? মানুষের মতো দেখতে, মানুষের চেয়ে সামান্য বড়। মৃতদেহটাকে কোনো রকমে তুলে নদীর জলে আবার ভাসিয়ে দিলাম। তারপরে হাত মুখ ধুয়ে এসে সেই গাছের তলায় বসে থাকতে আর সাহস হচ্ছিল না। বারবার যেন মনে হচ্ছিল জঙ্গলের ভেতরে লুকিয়ে কে যেন আমায় দেখে চলেছে। শুধু দেহ বন্ধন করা হয়েছে বলেই সে আমায় সরাসরি আক্রমণ করতে পারছে না। সেই রাতটা কোনো রকমে এখানে ওখানে করে কেটে গেল। পরদিন সকালে গিয়ে ঢুকলাম গ্রামে। একজন লোকের কাছ থেকে জানা গেল গ্রামের নাম বাতাসপুর। আর তার সঙ্গে আরেকটা কথা জানালো, গ্রামে কিছু একটা সমস্যা হয়েছে। বেশ কয়েকদিন আগেই পরপর কয়েকদিন গ্রামে বেশ কয়েকটা মৃত মানুষ খুঁজে পাওয়া গেছে। তাদের মাথাটা ধড় থেকে আলাদা করা হয়েছে। আর শুধু তাই নয়, তাদের শরীর যেন মারাত্মকভাবে কেউ খুবলে খেয়েছে। তাকে বললাম, ঠিক বলেছো তুমি, মাথাটা ধড় থেকে আলাদা করা। আপনি আমাদের গ্রামে নতুন ঠাকুর মশাই, তাই আপনাকে বলি এই রাতে এখানে থাকবেন না। থাকলেও কারোর বাড়িতে চলে যাবেন। আমি গরিব মানুষ, তবে আপনাকে আশ্রয় দিতে পারবো। না না, তার প্রয়োজন নেই। আর তুমি শুধু এটাই বলো আমাকে, ব্যাপারটা শুরু হয়েছে কবে থেকে? ঠিক করে তো বলতে পারবো না ঠাকুর মশাই। আমাদের গ্রামে অন্তত সপ্তাহ দুয়েক ধরে ব্যাপারটা শুরু হয়েছে। প্রথম দিকে গরু, ছাগল, কুকুর, বেড়াল এইসব মারা পড়ছিল। তারপরে মানুষ মরতে শুরু করেছে। সব ক্ষেত্রে ব্যাপারটা ওই একই, মাথাটা খুঁজে পাওয়া যায় না। আর বাকি শরীরটাও কেউ যেন ছিন্ন ভিন্ন করে জঙ্গলের ভেতরে ফেলে রাখে। লোকটার কথা শুনে কিন্তু অবাক হলাম দুটো কারণে। কারণ আমি কাল রাতে যাকে দেখতে পেয়েছি সেও তো এমন কিছুই করছিল। আর গ্রামে যদি 2 সপ্তাহ ধরে এমন ব্যাপার শুরু হয়ে থাকে, তাহলে কাল রাতে কিন্তু সত্যি সত্যি আমি প্রাণে বেঁচে গিয়েছি। দেহবন্ধন না করা অবস্থায় রাতের বেলা ঘুমোতে গেলে আমার ক্ষতি করা তার কাছে কিন্তু কোনো বড় ব্যাপার হতো না। কথাগুলো ভাবতে ভাবতেই লোকটির সঙ্গে এগোতে লাগলাম গ্রামের পথ ধরে। সে সেইখানকার গ্রামের জমিদারের বাড়িতে কাজ করে। সে বলল, জমিদার মশাইকে বলেছি, জমিদার মশাইয়ের লাঠিয়ালের দল রয়েছে, তারাই গ্রামে রাতের দিকে পাহারা দেবে বলে শুনেছি। তবে বুঝতেই পারছেন কোথায় থেকে কি হচ্ছে কেউ তো বুঝতে পারছে না। হিংস্র কোনো জন্তুর কাজ বলেই সবাই প্রথমে ভেবেছিল, কিন্তু প্রত্যেকবার মাথা কাটা যায়। তারপর ব্যাপারটা কিন্তু প্রতিদিন হয় না, ওই 2-1 দিন বাদ দিয়ে মাঝে মাঝে হয়। আচ্ছা, গ্রামের লোক কিংবা জমিদারের লোকেরা তেমন কিছু সন্দেহ করেনি যে আসলে ব্যাপারটা কে করছে আর কেন হচ্ছে এসব? সেই ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি? কাল রাতে কিন্তু নদীর ঘাটের কাছে আমি এমন কাউকেই দেখেছি। প্রথমেই মৃতদেহ খাবার কথাটা বলে দেব ভেবেছিলাম, তারপরে কি যেন মনে হলো আর বললাম না। লোকটা আমার কথাতে অবাক হলো, তারপর কি যেন ভেবে বলল, একটা কাজ করুন ঠাকুর মশাই, আমার সঙ্গে জমিদার মশাইয়ের কাছে চলুন। সেখানে গিয়ে যদি কোনো ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে জমিদার মশাইয়ের সঙ্গে একবার কথা বলা দরকার। তাছাড়া আপনি তো বলছেন আপনি কালকে জঙ্গলে কাউকে দেখেছেন। তার কথায় তাই ঠিক হলো। জমিদারের বাড়িতে গিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে কালকের ব্যাপারে ভালো করে কথা বলা দরকার। আর বাতাসপুরে যদি এমনভাবেই রাতের বেলা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, তাহলে তো সত্যি সত্যি ব্যাপারটা খারাপ। আর কিছু না ভেবে তার সঙ্গে গিয়ে পৌঁছালাম জমিদার বাড়িতে।
জমিদার মশাইকে ব্যাপারটা জানাতে হবে। ঠাকুর মশাই, আপনি যখন এসেছেন আমি বড়ই খুশি হয়েছি, কিন্তু আজ না হলে কাল আপনার মতোই কোনো সাধু কিংবা তান্ত্রিকের খোঁজ আমাকে করতেই হতো। বাতাসপুরে যা শুরু হয়েছে তারপর তো আর চুপ করে বসে থাকা যায় না। আপনি কি বুঝছেন? দেখুন, বিপদ যে একটা ঘনিয়ে এসেছে তা বুঝতে পেরেছি কাল রাতে। যেন এক পলকের জন্য আমি তাকে দেখতেও পেয়েছিলাম। সেই সময় আমি নিদ্রা গিয়েছিলাম, তাই ব্যাপারটা আমি ধরতে পারিনি। তাছাড়া অচেনা অজানা জায়গায় এসে চট করে তো আর কিছু করা যায় না। আপনি ওকে দেখতে পেয়েছেন? সর্বনাশ, আজ পর্যন্ত কেউ তাকে দেখতে পায়নি। আর যে যে ওর শিকার হয়েছে তারা সবাই রাতের বেলা ঘর থেকে বাইরেই শুধু নয়, গ্রাম থেকে একটু বাইরের দিকেই কোথাও গিয়েছিল। তার মানে রাতের বেলা গ্রামের ভেতরে ঢুকে মানুষের ক্ষতি সে করছে না, গ্রামের বাইরের পথে একাকী কাউকে দেখতে পেলে তাকেই। হ্যাঁ ঠাকুর মশাই, যারা যারা মারা গেছে তারা হয়তো রাত করে গ্রামে ফিরছিল কিংবা গ্রামের বাইরের পথ ধরে কোথাও গিয়েছিল। বিশেষত আমাদের গ্রামের একজনই মারা গিয়েছে, বাকি সবাই দূর গাঁয়ের। আমাদের গ্রাম থেকে গরু ছাগলই বেশি মরেছে। আপনার লোকেরা রাতের বেলা জেগে সব জায়গা পাহারা দেবে এমন কথা শুনেছি, সেটা কি সত্যি? সেটা তো করতেই হবে, নাহলে তো বিপদ। আমার একজন লোক পর্যন্ত মারা পড়েছে। এই পাশের গ্রামে একটা কাজে গিয়েছিল, রাতের বেলা ফিরে আসছিল। একবার ভেবে দেখুন, তার হাতে রয়েছে পাকা বাঁশের লাঠি, তারপরেও তার গলা কাটা মৃতদেহ গ্রামের পথের পাশে খুঁজে পেয়েছি। সেই একই ব্যাপার। তবে আজ পর্যন্ত তাকে যারা দেখেছে তাদের মধ্যে সবাই মারা পড়লেও একজন কিন্তু তাকে সামান্য সময়ের জন্য দেখতে পেয়েছে। তবে ব্যাপারটা এমন, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না আপনাকে। যদি আজ সে আসে তাহলে তার সঙ্গে আপনার দেখা করাবো। যে লোকটি আমায় নিয়ে গিয়েছিল সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। জমিদার মশাইয়ের সঙ্গে তারই বাড়ির উঠোনের কাছে পাশাপাশি পেতে রাখা কাঠের চেয়ারে বসে আমি কথা বলছিলাম। জমিদার মশাই চান এই সমস্যার সমাধান। তার জন্য যদি আমার কোনো সাহায্য প্রয়োজন হয় তিনি করবেন। এমন সময় সেইখানে এসে ঢুকলেন একজন লোক। তাকে ঠিক বৃদ্ধ বলা চলে না, তবে বয়স্ক। তার মাথার চুল পাকতে শুরু করেছে, চেহারায় একটা গাম্ভীর্য রয়েছে। সে এসে ঢুকতেই জমিদার মশাই উঠে দাঁড়ালেন, কাকে যেন হুকুম দিলেন আরেকটি চেয়ার আনতে। তিনি এসে বসতেই আমার সঙ্গে পরিচয় করিয়ে বললেন, এ হলো শশীকান্ত। আমার আর শশীকান্তের বয়স একটু কম বেশি, আমরা স্থানীয় বন্ধু। শশীকান্ত ইনি হলেন ঠাকুর মশাই, আমাদের গ্রামে নতুন এসেছেন। গ্রামে যে বিপদ চলছে সেই বিপদের ব্যাপারে ঠাকুর মশাইকে আমি বলছিলাম। ভুল দেখলাম কিনা জানি না, তবে মনে হয় ভুল দেখিনি। শশীকান্তের চোখে মুখে যেন একটা অদ্ভুত ভাব ঝিলিক দিয়ে উঠেই মিলিয়ে গেল। সে নমস্কার করে অল্প হেসে বলল, ঠাকুরমশাই, আপনি যখন এসেছেন তখন তো আর কোনো চিন্তাই রইল না। এই বিপদ থেকে আপনিই আমাদের উদ্ধার করবেন। আমাদের না হয় বয়স হয়েছে, আর তো বেশি দিন নেই, কিন্তু গোটা গ্রামের মানুষ ভয়ে ভয়ে রয়েছে। আর এমনভাবে যে কেউ মানুষ মারতে পারে সেটাও তো বিশ্বাস করা যায় না। শশীকান্তর কথায় আরো অনেক কিছুই জানতে পারলাম। প্রথম গরু ছাগল মারত ওই বিভীষিকা, কিন্তু তারপরে বোধহয় একবার মানুষের মাংসের স্বাদ পাওয়ার পর থেকে সে জ্যান্ত এবং মৃত দুই রকমই মানুষকে সে খায়। কাছাকাছি এক শ্মশানের কাছে রাতের দিকে ওই বিভৎস বিভীষিকা মাঝে মাঝে গিয়ে চিতা থেকে আধ পোড়া মৃতদেহ পর্যন্ত তুলে খেয়েছে, এমন কথাও জানা গেল শশীকান্তের কাছে। সব শুনে আমি বললাম, আপনি নিজে কিছু দেখেছেন? মানে এই বিভীষিকাকে দেখতে কেমন সেই ব্যাপারে কিছু জানেন? আমি দেখেছি। আমি তাকে যেভাবে দেখেছি সেভাবে হয়তো আর কেউ দেখতে পায়নি। সেদিন যে কিভাবে আমি বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম সে কথা আপনাকে আর কি বলবো। আমি অবাক হলাম, কিন্তু জমিদার মশাই অবাক হলেন না। মনে হলো তিনি একটু আগে যার কথা বলছিলেন সেই হলো এই শশীকান্ত। শশীকান্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলতে লাগলো তার সেই অদ্ভুত বিভীষিকার অভিজ্ঞতার কথা। আমার নাম শশীকান্ত।
কৃষ্ণদেবের সঙ্গে আমার ছোটবেলা থেকেই বন্ধুত্ব। আমার স্ত্রী মারা যায় তা অনেক বছর আগে। আমার ছেলে নীলকান্ত, সে এখন ভীষণ জ্বরে বাড়িতেই রয়েছে। জমি জমা, সম্পত্তি, বাগান, পুকুর, সমস্ত কাজ আমায় একাই দেখাশোনা করতে হয়। সেটা আসল ব্যাপার নয়। তাহলে আসল ব্যাপারটা এবার আপনাকে বলি। সেদিন পাশের গ্রামে গিয়েছিলাম একটা কাজের জন্য। সেখান থেকে ফিরে আসছি। আকাশে চাঁদের অল্প আলো তখন রয়েছে। একপাশে কালো মেঘ জমতে শুরু করেছে। এই সময়টা মাঝে মাঝে এদিকে বৃষ্টি হয়ে থাকে, সে কথা হয়তো আপনি জানেন না। গোটা ব্যাপারটা আমি জমিদার মশাইকে আগেই বলেছি। তারপরেই ওই পাহারা দেওয়ার কথার ব্যাপারটা জমিদার আর আমি মিলে ঠিক করেছি। তা যাই হোক, পথ ধরে হেঁটে চলে আসছি। বুকের ভিতরটা মাঝে মাঝে কেমন দুরু দুরু করছে। না, সে কথা নয়, একেই পাশের গ্রাম, তার উপর এত রাতে ফিরে আসছি। এমনিতেই গ্রামের দিকে কানাঘুষা শুরু হয়েছে যে রাতের বেলা পথে হেঁটে গেলে ওই বিভীষিকা নাকি তার উপর আক্রমণ করে। চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে রাখতে আলো হাতে করে এগিয়ে চলেছি। পাশের গ্রামের এক পরিচিতের বাড়ি থেকে আসার সময় একটা হেরিকেন নিয়ে এসেছিলাম, যাতে পথে অসুবিধা না হয়। রাতে ফিরতে নাই পারতাম, কিন্তু নীলকান্ত বাড়িতে একা থাকবে, এসব ব্যাপারে আমি কারোর উপরে ভরসা করতে পারি না। যদিও আমি না থাকলে বাড়িতে একজন থাকে, তার নাম হলধর। হলধর আমাদের বাড়িতে অনেক দিন রয়েছে। রান্নাবান্না থেকে শুরু করে নানান কাজে সে আমায় সাহায্য করে। সত্যি বলতে কি, সেই সব কিছু করে। আমি আর নীলকান্ত কাজকর্ম নিয়ে থাকি। হলধর না থাকলে আমাদের যে কি হতো, হলধর বারবার বলে দিয়েছিল। বাবু, রাত হয়ে গেলে কোনোভাবেই ফিরে আসার চেষ্টা করবেন না, যাতে অসুবিধা হয় হোক, আমি তো আসি। কিন্তু হলধরের কথা আমি রাখতে পারলাম না। রাতের বেলায় বেরিয়ে পড়েছিলাম। গ্রামের কাছাকাছি চৌহদ্দির মধ্যে এসে পড়তেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। মনে মনে ভাবলাম, আর কোনো চিন্তা নেই, এত দূর যখন চলে এসেছি আর অসুবিধা হবে না। গ্রামের চৌহদ্দির মধ্যে প্রবেশ করেছি। এই যেদিকে নদীটা রয়েছে সেদিকে নয়, উল্টো দিকে, অর্থাৎ ওই পশ্চিম দিকে। সেদিকে ফাঁকা রাস্তা এসে গ্রামের শেষের দিকে উঁচু মাটির রাস্তায় মিশেছে। তারপরে খানিকটা এগিয়ে এলে ডান হাতে ধানের জমি এবং বাঁ হাতে আমাদের গ্রাম বাতাসপুর। সেখান থেকে ছোট পথ দিয়ে ঢুকে আমার বাড়ির দিকে আসা যায়। উঁচু মাটির রাস্তাটার কাছে সবেমাত্র এসে পড়েছি, এমন সময় মনে হলো আমার পিছনের দিক থেকে একটা ছাগল বোধহয় চিৎকার করতে করতে ছুটে আসছে এদিকে। প্রথমে খেয়াল করলাম না, রাতের বেলা কারো ছাগল হয়তো বেরিয়ে পড়েছে, এমনটাই হতে পারে। পথটা দিয়ে আর একটু এগিয়ে এসে নিচের দিকে নামতে যাব, এমন সময় পিছনের দিকে তাকাতেই যা দেখতে পেলাম, তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। ছাগলটা এইদিকে দৌড়ে আসছে ঠিক কথা, সে আমাকে দেখতে পেয়ে বোধহয় ছুটেছে, কিন্তু তার পিছনে ওটা কি? যার হাত পায়ে যেন অতিকায় শিয়ালের মতো একটা অদ্ভুত প্রাণী ছাগলটার পিছন পিছন ছুটে আসছে তাকে ধরার জন্য। সাধারণ কোনো শিয়ালের চেয়ে সে প্রায় দ্বিগুণ বড়। তার লেজটা লম্বা, দুটো চোখ যেন আগুনের মতো টক টক করছে, জ্বলছে। আর তার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে আসছে একটা অদ্ভুত গর্জনের মতো শব্দ। বিশ্বাস করুন ঠাকুরমশাই, বিশ্বাস করুন, সেই গর্জনের শব্দ যে শুনবে সে ভয় পেয়ে যাবে। আমি সামলাতে পারলাম না, এত সাহস আমার নেই। এমনিতেই আমার বয়স হয়েছে, তারপর সব কিছু নিয়ে আমি ঘেঁটে থাকি বলে আমি সাহস করতে পারলাম না। তাড়াতাড়ি সেই গ্রামের উঁচু পথ ধরে দৌড়ে কোনো রকমে নিচের দিকে নেমে একটা বাড়ির কাছে এসে অন্ধকারে দাঁড়ালাম। যদি কোনো বিপদ দেখি তাহলে চিৎকার করে অন্তত গ্রামের লোকেদের তো ডাকতে পারবো, সেই কথা ভেবে দাঁড়ালাম। ছাগলটা ছুটতে ছুটতে চৌরাস্তার কাছে যখন এসে পড়েছে, তখন পিছন থেকে বিভৎস প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার চোখের সামনে এক কামড়ে তার মাথাটা নিজের মুখের ভিতরে ঢুকিয়ে ফেলল
তারপর চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো কড়মড় করে। শশীকান্তের মুখে এমন কথা শুনে আমি আর জমিদার কিন্তু যার পর নাই আরো একবার চমকে উঠলাম। জমিদার বললেন, ছাগলের মাথাটা এমনভাবে খেয়েছিল মানে? তুমি তো ওই পর্যন্ত বলে আর বলতে চাওনি, বোধহয় ভয় পেয়ে গিয়েছিলে। শশীকান্ত যেন ভয়ে থরথর করে কাঁপছিল, তার দুটো চোখ বিস্ফারিত হয়ে এসেছিল। সেইভাবেই সে আমাদের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি জানি ঠাকুরমশাই হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করুন, আমার চোখের সামনে মাথাটা সে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো। ছাগলটা মাটির উপরে পড়ে রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ দাপাদাপি করতে করতেই মরে গেল। সেই প্রাণীটা নিজের ধারালো নখ দিয়ে তার গোটা শরীরটা চিরে চিরে যেন কামড়ে কামড়ে খেতে লাগলো। সে এক অদ্ভুত ব্যাপার। একবার মনে হচ্ছিল আমি নদীর ধারে যাকে দেখেছিলাম সেই কথাটা বলি, কিন্তু তারপরেই মনে হলো এখনো পর্যন্ত বিস্তারিতভাবে সেই ব্যাপারে আমি কাউকেই বলিনি, তাই থাক। কিন্তু শশীকান্ত যদি এমন কিছু দেখে থাকে, তাহলে আমার দেখা আর তার দেখার মধ্যে তো মিল নেই। শশীকান্ত যাকে দেখেছে সে অতিকায় কোনো একটা হিংস্র প্রাণীর মতো, আর আমি যাকে দেখেছি সে মানুষের মতো হলেও একটু বড়। তাহলে হতে পারে সে মানুষ, তাই আমার সামনে মানুষ রূপে দেখা দিয়েছে, নাকি অন্য কিছু? তাই বললাম, তার মানে একমাত্র আপনিই তাকে দেখেছেন, কিন্তু হঠাৎ করে তো গ্রামে আর এমনি এমনি এসব শুরু হবে না, কোনো কারণ তো নিশ্চয়ই আছে, আর তার জন্যেই এই সব হয়েছে, আর সেই কারণটা আমাদের খুঁজে বার করতে হবে। আমার মনে হয় খারাপ কোনো কিছুর নজর পড়েছে আমাদের গ্রামের উপরে। আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনি একা এমন একটা বিভৎস বিভীষিকার সঙ্গে লড়াই করে গ্রামকে বাঁচাতে পারবেন তো? আমি ভাবছিলাম যদি পাহারার ব্যবস্থা করা যায় তাহলে। ক্রমে ক্রমে পাহারার ব্যবস্থাই ঠিক হলো আমি থাকবো জমিদারের কাছে। 2-3 দিন দেখাই যাক না কি হয়, তারপরে না হয় কিছু একটা ভাবা যাবে। কিন্তু আমার মন বলছিল পাহারার ব্যবস্থা করে কিচ্ছু হবে না। যাকে আটকাবার জন্য এত কিছু করা হচ্ছে, তাকে আটকাবার ক্ষমতা কিন্তু সামান্য মানুষের নেই। জমিদারের কথায় 3 দিন পাহারা চলল। প্রথম 2 দিন কিছু হলো না, তৃতীয় দিনে আরো একজন মারা পড়ল। পাহারাদারদের দলের মধ্যে কেউ নয়। পাহারাদার গোটা বাতাসপুরের চারপাশে 3-4 জনের দল বানিয়ে আলো জ্বালিয়ে লাঠি হাতে ঘোরাফেরা করল। এখানে একটা দিকে সুবিধে আছে, বাতাসপুরের একদম চারিদিক দিয়েই রাস্তা রয়েছে। এখান থেকে নিচু হয়ে ছোট ছোট রাস্তা ঢুকেছে গ্রামের ভেতরে। আসলে গ্রামটা তো বেশি বড় নয়। এই রাস্তাগুলোর বাইরের দিকে একদিকে জঙ্গল আর একদিকে ধানের জমি, অন্যদিকে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ সেই নিচু জমির কাছে নদী, আর অন্যদিকটায় মরা জমি রয়েছে। সেদিন রাতে বাইরে থেকে কোনো একজন লোক এই পূর্ব পশ্চিমের পথ ধরে পাশের গ্রাম থেকে ফিরছিল। সে তো আর এত কিছু জানে না। অনেক রাতের দিকে একটা প্রচন্ড চিৎকার শুনে পাহারাদারের লোকেরা ছুটে যায় সেই দিকে। তারা যখন যায় তখন দেখতে পায় কালো মতো কিছু একটা ছুটে চলে যাচ্ছে, এবং এর গোটা শরীর বুকে মাংস তুলে নেবার চিহ্ন। তবে এই সবের মধ্যে পাহারাদারদের মধ্যে থেকে একজনকে আমি কাছে ডেকেছিলাম। যে প্রথম ব্যাপারটা দেখেছিল সে আমাকে বলল, চিৎকারটা শুনেই আমি ছুটে গেছিলাম সাধু বাবা, আর ওই লোকটা আমার কাছাকাছি ছিল। ওই পথের কাছেই এক পাশে আলো আর লাঠি হাতে আমি দাঁড়িয়েছিলাম। চিৎকার শুনে বাকিদের ডেকে আমি ছুটতে ছুটতে সেই দিকে যখন যাই, দেখতে পেলাম কি যেন একটা দাঁড়িয়ে আছে পথের কাছে। আমি ভাবলাম ওই চিৎকার করছে হয়তো, তাই বললাম, তুমি চিৎকার করছো কেন? কি হয়েছে ওখানে? কিন্তু কালো ছায়াটা কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে যেন। কাল তো আপনি দেখেছিলেন আকাশে চাঁদের আলো ছিল না, কালো অন্ধকারে চারপাশটা ঢেকে গেছিল। আমার হাতের লণ্ঠনের আলোতে ভালো করে এত দূর থেকে তাকে দেখা যায় না। আমি যতই কাছে এগোতে লাগলাম যেন একটা ফ্যাস ফ্যাস করে শব্দ ভেসে আসতে লাগলো আমার সামনের দিকে। ভয় হচ্ছিল সাধু বাবা, ভয় হচ্ছিল আমার। এমন অবস্থার মধ্যে পাহারা দিতে নেমেছি আমরা। আসলে আমি একটু ওই আপনি তো বুঝতে পারছেন,
তাই জন্য পথের পাশে গেছিলাম। আমায় ছেড়ে বাকি দুজন একটু এগিয়ে গিয়েছিল সামনের দিকে। ততক্ষণে ওরাও চলে এসেছে। ওদের গলা শুনতে পেয়ে মনে যেন সাহস ফিরে পেলাম। লণ্ঠনটা তুলে লাঠি হাতে তাড়াতাড়ি সামনের দিকে এগোতেই দেখতে পেলাম যে দাঁড়িয়ে আছে সে আমার দিকে পেছন করা, তার দুটো হাতের নখ বেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। সে আমার দিকে ঘুরল না, কিন্তু তার গোটা শরীরে যেন লম্বা লম্বা শিরার মতো কিছু একটা। গাছের গায়ে ফাটল ধরলে যেমন হয় ঠিক তেমনটাই, যেন রক্ত মাংস দিয়ে এমন একটা ব্যাপার তৈরি হয়েছে। আর ঠিক তখনই যেন সামনের দিকে কে হেসে উঠল সাধু বাবা। হেসে উঠল? কিন্তু তুমি যে এইমাত্র বললে সেখান থেকে কোনো শব্দ ভেসে আসছিল না। পাহারাদার লোকটার মুখ তখন কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সে একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে চাপা স্বরে বলল, সাধু বাবা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি যাকে দেখেছি সে যেন মানুষ আর জন্তু মেশানো একটা, কি বলবো, যেন মানুষ আর জন্তুর শরীর মিলেমিশে এক হয়ে গেছে। তীব্র গর্জন যেমন শুনতে পেলাম, তেমন একটা মানুষের মতন অদ্ভুত চাপা হাসির শব্দও শুনতে পেয়েছিলাম। বাকিরা তখন চলে এসেছে। অন্ধকারের মধ্যে সে কোথায় যেন মিলিয়ে গেল। তারপরে তো এগিয়ে গিয়ে দেখতে পেলাম পথের কাছে সেই মাথাহীন লোকটা পড়ে আছে, আর তার শরীরে এই এই একই রকম ক্ষত। হ্যাঁ, তারপরে তোমরা সবাই সেখানে একত্র হলে। তোমাদের আর ভয় করলো না? পাহারাদার এবার হেসে উঠে বলল, কি যে বলেন সাধু বাবা, আপনি এখনো জানেন না। একবার যদি ও কোনো একটা মানুষ মারে কিংবা যে কোনো প্রাণী মারে, তাহলে তাহলে পরবর্তী আর 2 দিন কোনো কিছু হয় না। অন্তত 2 দিন শান্ত হয়ে থাকে। হ্যাঁ, এই কথাটা আমার জানা ছিল না। পাহারাদারের কথায় ব্যাপারটা মনে হলো। তবে জমিদার মশাই নিজেও একদিন বলেছিলেন প্রত্যেক দিন রাতে ও বাইরে আসে না, অন্তত 2-3 দিন পর পর ও বেরোয়। তার মানে ব্যাপারটা সত্যি। কিন্তু আমি যেমন দেখেছি, তাহলে এই পাহারাদারও তেমন কিছুই দেখার কথা বলল। তাহলে কি একটা নয়, 2টো বিভীষিকা রয়েছে এই বাতাসপুরে। সেই শিয়ালের মতো অদ্ভুত জন্তুটি তার মানে ছাগল, কুকুর, এমনকি গরু খেয়ে বেড়ায়। আর আমি যাকে দেখেছি, কিংবা এই পাহারাদার যাকে দেখেছে, সে আসলে মানুষকে লক্ষ্য করে এবং মানুষকেই খায়। এইসব ভাবতে ভাবতে বারবার চিন্তিত হয়ে পড়ছিলাম। সে কারণটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করল। আগে ধরানো সিগারেটটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার সে একটু কথা থামিয়ে পাশে রাখা ঘটি থেকে ঢকঢক করে জল খেয়ে কাপড়ে মুখটা মুছে নিয়ে আমাদের দিকে তাকালো। কিশোরী বলল, কিন্তু আপনি যে স্বপ্নের কথা বলছিলেন, মানে কোনো একটা স্বপ্নের মধ্যে কিছু একটা হয়েছে, এরকম কিছু? এই কথাটা নিশ্চয়ই বলবো, তবে তার সঠিক সময় এখনো আসেনি। এইবারই তো আসল ব্যাপারটা শুরু হলো। এই গোটা গ্রামে যা হয়ে চলেছিল কিংবা হচ্ছিল, সেইটা নিয়ে এতক্ষণ তোমরা শুনলে। এইবার আসল ব্যাপারটা শুনতে পাবে, অর্থাৎ এই 3 দিন পরে কি ব্যাপার হয়েছিল সেই কথাটা। পরদিন সকালে গ্রামে হই হই পড়ে গিয়েছে। জমিদারের লোক, পাহারাদার মিলে এত কিছু করার পরেও কারোর মৃত্যু আটকাতে পারল না। গ্রামের লোকেরা ঠিক করেছে সন্ধ্যের পর তারা আর ঘর থেকে বাইরে বেরোবে না। বিশেষ করে ওই 2-3 দিন পর পর 3য় দিন করে ঘরে বসে থাকলেই হলো। ওই 2টো দিনের মধ্যেই কিন্তু গোটা গ্রাম আমি ঘুরে ফেললাম। সেই যে পাহারাদার, যার সঙ্গে আমার কথা হয়েছিল, তাকে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে দেখলাম বেশিরভাগ সময়। এর মাঝে শশীকান্তর সঙ্গে আমার আর দেখা হলো না। জমিদার মশাই নানা কাজে ব্যস্ত হয়ে রইলেন। পাহারাদারের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখি একদিন 17-18 বছর বয়সী একটি ছেলে একটি গরুকে নিয়ে হাঁটতে হাঁটতে এই দিকে এগিয়ে আসছে। পাহারাদার তাকে ডাকলো, এই নীলকান্ত, কোথায় চললি? বাঁশবাগানের কাছের মাঠে যাব। লক্ষ্মী তো ঘরে থাকতে পারে না, তাই তো ওকে নিয়ে যেতে হয়। আরে, বাতাসপুর গ্রামে এত লোকের গরু ছাগল মরলো, মানুষ মরলো, তোদের তো এতগুলো গরু ছাগল আছে, তোদের কোনো কিছু হয়নি তাই না? বাবা বলেছে আমাদের কিচ্ছু হবে না, আমাদের ক্ষতিও করবে না। তাছাড়া আমাদের ওপরে তো ওর হাত আছে।
কার হাত আছে? ওসব কথা আমি কি করে জানবো? আমি জানি না। বাবা যখন বলেছে তখন তাই হবে। তাছাড়া সন্ধে হওয়ার পরেই তো গরু ছাগল সব কিছু বাবা খাটালে ঢুকিয়ে দেয়। আর খাটালের কাছে তো ওই বাঁশের দরজা যেটা আছে, সেই দরজাটা বন্ধ করে তারপর সেই দরজার উপর ঝুলিয়ে দেয় একটা তাবিজ। এতক্ষণ পাহারাদারের সঙ্গে ছেলেটি, অর্থাৎ পরে তার নাম জেনেছিলাম নীলকান্ত, সে কথা বলছিল। কিন্তু এইবার তাবিজের কথায় আমার কেমন যেন কৌতূহল হলো। ছেলেটির চোখ মুখ স্বাভাবিক, সহজ সরল। বয়স 17-18 হলেও তার বাড়ন্ত শরীরে হলেও মনের দিক থেকে তেমন হয়নি। তাকে বললাম, খাটালে রাতের বেলা তোমার বাবা তাবিজ ঝুলিয়ে রাখে? কিন্তু উনি ঠিক কবে সেই তাবিজ ঝুলিয়ে রাখেন? নীলকান্ত আমায় ভালো করে লক্ষ্য করল, তারপর আস্তে আস্তে বলল, বাবা কাউকে বলতে বারণ করেছে সাধু বাবা। ওই যে কাল রাতে একজন মরল, কাল রাতে তাবিজ ঝুলিয়ে রেখেছিল বাবা। যেদিন যেদিন লোক মারা পড়ে সেদিন সেদিন বাবা তাবিজ ঝুলিয়ে রাখে। তাতে তো আমাদেরই ভালো। আমাদের খাটাল থেকে গরু ছাগল কোনো কিছুই চুরি হয় না। দেখেছেন সাধু বাবা, শশীকান্ত বাবু কিন্তু বেশ বোঝে যে দুদিন পরেই ব্যাপারটা ঘটবে। তাই বাতাসপুরে নিজের পরিবারকে সে রক্ষা করে রেখেছে। কি সুন্দর! আর খাটাল থেকে একটা গরু ছাগল চুরি যায়নি। শুধু শুধু গ্রামের বাকি মানুষগুলো সমস্যায় আছে। এমন একটা তাবিজ তাদের জন্য জোগাড় করে ফেললেই তো হয় একটা করে। পাহারাদার নীলকান্তের সঙ্গে অন্য কথা বলছিল, কিন্তু আমার বারবার মনে হতে লাগলো, কই, জমিদার মশাই তো তাবিজের কথা বললেন না। আর তাছাড়া শশীকান্ত জমিদারের বন্ধু, অথচ এই পর্যন্ত তাবিজের কথা তিনি জানেন না। আর এই তাবিজ তো কোনো এক তান্ত্রিকের কাছ থেকে আনতে হয়েছে নিশ্চয়ই। তাহলে সেই তান্ত্রিক নিজে গ্রামে কেন এলো না? অনেক কথা বারবার ঘুরে ফিরে মাথার মধ্যে আসছিল। নীলকান্তের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে তাকে বিদায় জানালাম। সে চলে গেলেও আমার মনের ভেতরের কৌতূহলটা কিন্তু বাড়তেই লাগলো। হঠাৎ শুনতে পেলাম, পথে চলতে চলতে পাহারাদার বলছে, আশ্চর্য! শশীকান্ত বাবু আমাদের সবাইকে বলেছেন তিনি ওই পথের বাইরে এসে বিভীষিকাকে কেমন দেখেছেন, অথচ নীলকান্ত সে ব্যাপারে কিছু জানে না। নীলকান্ত নাকি রাতের বেলা ঘুমিয়ে পড়লে তার আর ঘুম ভাঙে না। কি বলছো? হ্যাঁ সাধু বাবা, নীলকান্ত বলল। মাঝে মাঝে রাতের বেলা অদ্ভুত কিছু স্বপ্ন দেখি, যেন মনে হয় আমার সামনে কেউ ছুটে যাচ্ছে। আমার সঙ্গে কেউ একজন তাকে শক্ত করে চেপে ধরে। মনে হয় ওই যে প্রথম মৃতদেহটা আমি দেখেছিলাম জঙ্গলের মধ্যে, তারপর থেকেই মনের ভেতর এসব ঢুকেছে। যেন মনে হয় অন্ধকার পথের ভেতর থেকে ছুটতে ছুটতে কেউ আমার সামনে কাউকে ধরার জন্য যাচ্ছে। আর তারপর তার মাথাটা দু হাতে শক্ত করে ধরে টেনে ছিঁড়ে ফেলে, আর তারপর ঢুকিয়ে ফেলে নিজের মুখের মধ্যে। মনে হয় নীলকান্ত এমনিতে ভালো ছেলে। ওর মা মারা যায় ছোটবেলায়, তখন নীলকান্তের জন্ম হয়েছে সবে। তারপর থেকে শশীকান্ত বাবু আর ওদের বাড়িতে কাজের লোক আছে, হরদয়াল। ওরা দুজন মিলেই তাকে এত বড় করেছে। চিন্তা হয় বুঝলেন সাধু বাবা, এই এত জমি জমা সম্পত্তি, শশীকান্ত বাবু মারা গেলে নীলকান্ত একা হাতে সব সামলাতে পারবে তো? তার জন্যই তো জমিদারের সঙ্গে তাদের এমন সম্পর্ক। জমিদার মশাই বিয়ে করেননি? তার বাড়িতেও তো তার স্ত্রী কিংবা কাউকে দেখলাম না। যে বিয়ে করেছে, তবে গ্রামের মধ্যে এসব শুরু হওয়ার পর তার স্ত্রী ভয়ে ভয়ে তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাতাসপুরের সমস্যা না কমা পর্যন্ত তিনি এখানে ফিরে আসবেন না বলে দিয়েছেন। কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। সবকিছু শেষ করে সেই দিন বিকেলের দিকে ফিরে এলাম জমিদার মশাইয়ের বাড়িতে। এর মাঝে দেখতে দেখতে 2 দিন কেটে গেল, অর্থাৎ 3য় দিন, অর্থাৎ যেই দিন সেই বিভীষিকার আবার আসার কথা। সেই দিন সকালে জমিদার মশাইয়ের কাছে গিয়ে সমস্ত কথা তাকে খুলে বললাম। তার মানে আপনি বলতে চাইছেন শশীকান্ত এই ব্যাপারে কোনো কিছু জানে, আর এমন কিছু জানে যেটা সে আমাদের বলতে চাইছে না? আমার কিন্তু তেমন মনে হয় না।
শশীকান্ত বাবুকে দেখে যতটুকু বুঝেছি তিনি খারাপ মানুষ নন, আর খারাপ কোনো উদ্দেশ্য থাকলে তা আলাদা ব্যাপার ছিল। হতে পারে এমন কিছু আছে যা তিনি আমাদের বলতে চাইছেন না, সেটা শুনলে আমাদেরই সমস্যা হবে হয়তো। আপনি ঠিক বলেছেন ঠাকুর মশাই। শশীকান্তকে আমি ছোট থেকে চিনি, সে খারাপ মানুষ নয়। হয়তো তার কোনো বাঁধন রয়েছে, তার জন্য সে কথাগুলো বলছে না। কিন্তু কি করবো তাহলে? আজ রাতেই তো তার আসার কথা। আজকে রাতে একটা কাজ করতে হবে। না, আপনাকে কিছু করতে হবে না। আমি আর ওই আপনার পাহারাদার, তার সঙ্গে আমার বেশ ভালোই বনিবনা হয়েছে। আপনি বাকি পাহারাদারদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দেবেন, আর তাকে নিয়ে আমি যাব অন্য কাজে। জমিদার মশাই আমার কথায় আপত্তি করলেন না। বুঝতে পারলাম তার আপত্তি ধোপে টিকবে না। সে বুঝতে পেরেছিল বলেই আর আপত্তি করল না। সেই দিন সন্ধ্যার দিকে বাকি পাহারাদারদের সবাইকে নিয়ে আমি বেরিয়ে এলাম। পাহারাদারদের গ্রামের চারপাশে রাস্তার কাছে জায়গা মতো তিনজন করে বসিয়ে দিয়ে সেই পাহারাদারকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এমন সময় বাইরের বৃষ্টিটা বেড়ে উঠেছিল। শিরশির করে ঠান্ডা হাওয়া বইছিল। সেই হাওয়ার জন্য বৃষ্টির ছাঁট ঘরের ভেতরে এসে ঢুকছিল। আমরা তক্তপোষের একপাশে সরে এসে বসেছিলাম। অনেকক্ষণ থেকে একটানা কথা বলে তারানাথ যেন একটু হাঁপাচ্ছিল। কিশোরী বলল, একটু বিশ্রাম নিয়ে নিন ঠাকুরমশাই, তারপর না হয় আবার বলবেন। আমরা তো এখানেই আছি, অসুবিধে নেই। তাছাড়া যা বৃষ্টি শুরু হয়েছে, এত তাড়াতাড়ি বেরোতেও পারবো না। বোধহয় আমরা গল্পের শেষের দিকে এসে পড়েছি, তাই না? হ্যাঁ, একেবারে শেষের দিকে এসে পড়েছি। যাই হোক, সেদিন রাতেই যা ঘটার ঘটে গিয়েছিল, আর তারপরেই আমায় গ্রাম ছাড়তে হয়। কিন্তু সেই রাতে যা ঘটেছিল তার জন্য শুধু আমি কেন, বাকি কেউই প্রস্তুত ছিল না। আচ্ছা, আপনি বললেন এই শশীকান্ত বাবু কোনো একটা তাবিজ তাঁর খাটালে বেঁধে রেখেছিল, আর তার জন্যই তার খাটাল থেকে রাতের বেলা কেউ গরু ছাগল চুরি করতো না। কিন্তু সেই বিভীষিকা কি গ্রামে প্রবেশ করতো শুধু গ্রামের বাইরে থেকে? সুরক্ষা, বুঝলে, সুরক্ষা, যাতে তার কোনো সমস্যা না হয়, সেই সুরক্ষার জন্যেই সে এমনটা করেছে। প্রথমে আমি তাই ভেবেছিলাম, কিন্তু পরে সামনে যা এসেছিল তাতে আমিও পর্যন্ত অবাক হয়ে গেছিলাম। যাকে তারপরে শুনুন। পাহারাদারকে নিয়ে বাকিদেরকে ছাড়িয়ে গ্রামের ভেতরে প্রবেশ করে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে চলেছি। পাহারাদারকে সব কথাই খুলে বললাম। আমরা এখান থেকে সোজা যাব শশীকান্তর বাড়ির কাছাকাছি। কেন জানি না আমার মনে হচ্ছে সেইখানেই কোনো একটা সমস্যা রয়েছে। পাহারাদার আমার কথায় অবাক হলেও রাজি হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে আমায় মানতে শুরু করেছে। চুপি চুপি অন্ধকারে শশীকান্তের বাড়ির শুধু চৌহদ্দির মধ্যে নয়, তার বাড়ির বাইরে দেওয়ালের কাছে এসে পৌঁছালাম। আমার আর সেই পাহারাদারের দেহবন্ধন এর মধ্যেই আমি করে ফেলেছি। এমন বিভীষিকার মুখোমুখি তো আর এমনভাবে হওয়া যায় না। আকাশে চাঁদ রয়েছে, মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বইছে। শশীকান্তর দেওয়ালের কাছে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিচ্ছু হল না। তারপর এক সময় শুনতে পেলাম শশীকান্ত বলছে, না না, এইভাবে আর কিছুতেই চলতে পারে না। এই গ্রামে আর থাকা যাবে না। এবারে দেখছি এখান থেকে চলেই যেতে হবে। আমি তো আগেই বলেছি এইখান থেকে অন্য কোথাও চলে যাই। তাছাড়া ব্যাপারটা সানাসানি হয়ে গেলে আরও কিন্তু সমস্যা হবে। আমার কপালেই কি এমনটা ছিল হরদয়াল? এত কিছু করে, এত কষ্ট করে আমি এমন এক বিষ বৃক্ষের জন্ম দিলাম। ও আপনার কোনো ভুল নেই বাবু। ভুল যা হওয়ার তা করেছেন ঈশ্বর, আপনার তো কোনো দোষ নেই। কিন্তু আমার দোষ নেই যখন, তাহলে হরদয়াল, ওখান থেকে সরে এসো, দরজা বন্ধ করে দাও। একটা দরজা খোলা আর বন্ধ হওয়ার মতো শব্দ শুনতে পেলাম। পাহারাদার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার হাত ধরে টেনে রেখে বললাম, আর এখানে নয়, আমাদের এখন পথে নামতে হবে। ব্যাপার যা বোঝার আমি বুঝতে পেরেছি, এবার চলো। কিন্তু শশীকান্ত বাবু বোধহয় গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। নীলকান্ত বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই না?
সময় তো অনেকটাই হয়েছে। আমি উত্তর দিলাম না। সেইখান থেকে দ্রুতভাবে বেরিয়ে এসে গ্রামের পথে নামলাম। তারপর সেখান থেকে ছোট পথ ধরে এগোতে লাগলাম বাইরের দিকে। কিন্তু মনে মনে তৈরি হয়েছিলাম তারা আমাদের পেছনেই। আমার যেন বারবার মনে হচ্ছিল কেউ একজন বলে চলেছিল, ও আসছে, ও আসছে, ও এক্ষুনি আসছে। আরো খানিকটা চলে এসেছি। এমন সময় পাহারাদার পেছনের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, সাধু বাবা, সাধু বাবা, আমাদের আমাদের পেছনে, আমাদের পেছনে পেছনে ওটা কি আসছে, দেখুন 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 না। পেছন ঘুরে তাকাতেই দেখতে পেলাম আমাদের থেকে বেশ খানিকটা দূরে চাঁদের অল্প আলোয় আধো অন্ধকারের মধ্যে আমাদের দিকে 4 হাত পায়ে এগিয়ে আসছে একটা প্রাণী। তাকে মানুষের মতোই দেখতে, কিন্তু সে যেন মানুষ নয়। মানুষের চেহারা অত বড়, অত ভয়ানক কি হতে পারে? একটা তীব্র কটু গন্ধের সাথে একটা গর্জন ভেসে আসছে তার দিক থেকে। পাহারাদার হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরল। আমিও তৈরি হয়ে দাঁড়ালাম। সময় আসন্ন হয়েছে। ওরা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ দেহবন্ধন করা আছে। তার প্রমাণ সেই নদীর ঘাটের কাছেই আমি পেয়েছি। কিন্তু আরো খানিকটা কাছে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চাঁদের আলো তার মুখে গিয়ে পড়তেই একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম। তার শরীরটা এখনো পুরোপুরিভাবে বদলে আসতে শুরু করেনি। গোটা শরীরে সেই আগের মতোই লম্বা শিরা উপশিরা দেখা দিয়েছে। লালচে হয়ে আসছে গোটা শরীর, যেন শরীর থেকে কেউ চামড়া ছাড়িয়ে নিয়েছে। 2 হাতে পায়ে লম্বা লম্বা নখ দেখা দিয়েছে, কিন্তু মুখটা তখনও বদলে উঠতে পারেনি। ধীরে ধীরে আমাদের চোখের সামনে তার মুখটা বদলাতে শুরু করলো। বিভৎস দুটো চোখ, অদ্ভুত দাঁত, আর চোখ দুটোর সঙ্গে মাথাটাও কেমন যেন বড় হয়ে আসতে লাগলো। ঠিক সেই সময় পাহারাদার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, নীলকান্ত! আমি তৈরি হয়েই ছিলাম। আমার মুখে একটা হাসি দেখা দিয়েই মিলিয়ে গিয়েছিল, কারণ তখন নীলকান্তর গোটা শরীরটা বদলে গিয়েছে সেই বিভৎস প্রাণীতে। এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম সেদিন নদীর ঘাটের কাছে আমি সেই মুহূর্তে তাকেই দেখতে পেয়েছিলাম। সেই আমার থেকে একটু দূরে বসে কাঁচা মরা মাংস চিবিয়ে চিবিয়ে খেয়ে চলেছিল। পাহারাদার ব্যাপারটা বুঝতে পারেনি। সে থতমত খেয়ে গিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই তার উপরে ঝাঁপিয়ে পড়তে গেল নীলকান্ত। সেই শরীরটা কিন্তু অদৃশ্য কিছুতে বাধা পেয়ে ছিটকে গেল। আসলে তার তো আর আলাদা করে কোনো ক্ষমতা ছিল না। তাই দেহবন্ধন করার পরেও আমি একটা তাবিজ তার হাতে জড়িয়ে রেখেছিলাম। যেই মুহূর্তে শুনতে পেয়েছিলাম শশীকান্ত তার খাটালের দরজায় সেই তাবিজ জড়িয়ে রাখে, তখনই কাজটা করেছিলাম। বিভৎস জীবটা ছিটকে গিয়ে পথের একপাশে পড়ার সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়ালো। পাহারাদার পিছিয়ে এসে আমার কাছে দাঁড়িয়েছিল। পাহারাদারের কানে কানে একটা কথা বলে তাড়াতাড়ি তাকে বাকি পাহারাদারদের নিয়ে আসার জন্য বলে দিলাম। সে সেইখান থেকে ছুটে গেল। এখন আমি আর আমার সামনে হঠাৎ করে এমন বিভৎসভাবে বদলে যাওয়া নীলকান্ত দাঁড়িয়ে রয়েছে পথের উপরে। আমি বললাম, কে তুমি? তুমি যে নীলকান্ত নও সে কথা আমি খুব ভালো করে জানি। বলো কে তুমি? নীলকান্তর মুখ থেকে অদ্ভুতভাবে একটা গড় গড় শব্দ ভেসে আসতে লাগলো। সে মুখে কিছু বলতে পারল না। আবার ছুটে এলো আমার দিকে। আমি তৈরি হয়েছিলাম। কোমর থেকে একটা গোপন জিনিস বার করে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম নীলকান্তর গায়ের দিকে। ছটফট করে সে মাটির উপরে ছিটকে গিয়ে পড়ল, কিন্তু মুখে কোনো কথা বলল না। আবার মাটির উপরে উঠে 4 পায়ে মাটি আঁচড়াতে আঁচড়াতে আমার দিকে তাকিয়ে রইল। আমি অপেক্ষা করছিলাম বাকিদের ফিরে আসার জন্য, কিন্তু তার বদলে অন্য একটা ব্যাপার ঘটে গেল। একটু পরে দেখি পেছনের দিক থেকে শশীকান্ত আর তার সঙ্গে হরদয়াল এই দিকেই হেঁটে আসছে। এদিকে আমি ততক্ষণে নীলকান্তকে আটকে রেখেছি। সে আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু আমাকে না মেরে সেখান থেকে সরতেও সে চায় না। এমনই এক অবস্থা। শশীকান্ত দূর থেকে চিৎকার করতে লাগলো, নীলকান্ত, নীলকান্ত ফিরে আয় বাবা, আর যাস না, আর কাউকে মারতে যাস না।
আমরা আমরা কালই এখান থেকে চলে যাব বাবা। ফিরে আয় নীলকান্ত। এমন সময় আমার কাছাকাছি এসে পড়ায় শশীকান্ত আমায় দেখে অবাক হয়ে গেল। ততক্ষণে নীলকান্ত মাটির উপরে ধুঁকতে শুরু করেছে। তার মুখ থেকে গেঁজলা বেরোচ্ছে, দুটো চোখ প্রায় উল্টে আসার মতো, কিন্তু সেই বীভৎস শারীরিক ভাবটা তখনও রয়েছে। শশীকান্ত আমায় দেখে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি সব বুঝতে পারছেন। আমার আমার ছেলেটাকে বাঁচান ঠাকুরমশাই, যেভাবেই হোক বাঁচান। গ্রামের লোকেদের বললে ওরা ওরা আমায় এখানে টিকতে দেবে না। একটা বড় ভুল আপনি করে ফেলেছেন। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে গ্রামের লোকেদের ওপর যে এত বড় ভয়ঙ্কর একটা অভিশাপ আপনি টেনে এনেছেন তা কি আপনি জানেন না? শশীকান্ত আমার পায়ের উপরে আছড়ে পড়তে গেল। হরদয়াল তার এক পাশে দাঁড়িয়ে, তার চোখেও জল। কিন্তু নীলকান্ত ততক্ষণে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গিয়েছে। সে বলল, সব কথা বলবো আপনাকে, আপনাকে আমি সব কথা বলবো ঠাকুরমশাই। তবে তবে আমায় কথা দিন যে এসব কথা আপনি আর কাউকে বলবেন না। জমিদার মশাইকে এই ব্যাপারে আমি সামান্য আভাস দিয়ে এসেছি মাত্র, তাকে সবকিছু খুলে বলিনি। তবে জমিদার মশাই আপনার প্রকৃত বন্ধু, সে জানতে পারলে কোনো কিছুই হবে না। আপনি আমায় সব খুলে বলুন। ততক্ষণে পাহারাদার আর বাকি লোকেরা এসে পড়েছে। তাদেরকে জমিদার বাড়িতে ফিরে যেতে বললাম। আজ রাতে আর কিছুই হবে না। তাদেরকে ফেরত পাঠিয়ে আমি, শশীকান্ত আর হরদয়াল ফিরে গেলাম শশীকান্তের বাড়িতে। সেইখানে শশীকান্ত ঘরের দরজা জানলা বন্ধ করে বসে রয়েছে। শশীকান্ত আমায় বলতে লাগলো এক আশ্চর্য কথা। আমার স্ত্রীর নাম ছিল মঞ্জু। সে ছিল এক দূর গ্রামের এক পাহাড়ি এলাকার মেয়ে। সেখানে একটি কাজে গিয়ে তাকে আমার পছন্দ হয়। খুব তাড়াতাড়ি আমি তাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছিলাম। পরে বুঝতেও পেরেছিলাম আমার সেই বউ মঞ্জু কালো জাদু চর্চা করতে জানত। ধীরে ধীরে গ্রামের লোকেদের মধ্যে সে সমস্ত কথা ছড়িয়ে পড়লে গ্রামের লোকেরা আমাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। একমাত্র জমিদার ছাড়া আমার সঙ্গে কারো সদ্ভাব নেই। আপনি দেখেছেন, হরদয়াল আমার বাড়িতে অনেক আগের থেকে রয়েছে বলে সে এখনো এখানে আছে। আমার বাবা মা মারা যায়। 3 বছরের মাথায় আমার সে স্ত্রী মঞ্জু এক ছেলের জন্ম দেয়। কিন্তু জন্ম দিতে গিয়ে সে নিজেই মারা পড়ে। জন্মের সময় সে বলেছিল তার কোনো এক কৃত পাপ কার্যের জন্য আমাদের ছেলে বড় হয়ে খারাপ কিছু একটা হবে। আমি যেন তাকে সামলে রাখি। একটা সময়ের পর তার শরীর থেকে কিন্তু সেই খারাপ কিছুর প্রভাব চলেও যাবে। তার মানে মঞ্জু নিজেই বুঝতে পেরেছিল যে নীলকান্তের মধ্যে এমন কিছু একটা হতে পারে। আচ্ছা, এর আগেও কখনো এমন কিছু হয়েছিল? কোনো দিন হয়নি, কিন্তু এই মাস কয়েক আগে ব্যাপারটা একটু অন্যরকম হতে শুরু করলো। নীলকান্ত রাতের বেলা অদ্ভুত সব স্বপ্ন দেখত। সে স্বপ্নে সে দেখতে পেত অন্ধকার পথের উপরে কেউ কাউকে তাড়া করে বেড়াচ্ছে, আর তারপর তাকে ধরে নিয়ে তার মাথা চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে খেয়ে ফেলছে। এমন অদ্ভুত স্বপ্নের কোনো মানে আমি বুঝতে পারতাম না। কিন্তু একদিন সকালে দেখতে পেলাম নীলকান্তের হাতের নখে রক্ত লেগে রয়েছে। তারপরে নীলকান্ত নিজেই একদিন ওই বাঁশ বাগানের কাছে প্রথম মৃতদেহটা আবিষ্কার করল। তারপরে কিন্তু সে ভীষণ ভয় পেয়ে গেছিল। তবে রাত হলে তার আর কিছুই মনে থাকতো না, গভীরভাবে ঘুমিয়ে পড়ত। আর প্রত্যেক 2 দিন পরের তৃতীয় রাত্রে ঘর থেকে বেরিয়ে যেত নিজের অজান্তেই। নিজের অজান্তেই? ঠিক নিজের অজান্তে নয় ঠাকুরমশাই, ওর মধ্যে যে আসতো সে ওকে দিয়ে সব কাজ করাতো। তখন তখন ও আর নিজের মধ্যে থাকতো না, দুটো শরীর মিলে একটা শরীর হয়েছে। তারপর আবার রাতের দিকে যখন ফিরে আসতো তখন সে একদম ভালো মানুষ। শুধু ওর এ সমস্ত কোনো কথা কিছুই মনে থাকতো না। সবকিছু আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেতে লাগলো। শুধু এইটা বুঝতে পারলাম না কাটা মাথাগুলো কোথায় যাচ্ছে। নীলকান্তর চেহারা একটু বড় হয়ে গেছে ঠিকই, তাহলে কি সত্যি সত্যি সে নিজেই কাটা মাথাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো? এই কথাটা মনে হতেই শশীকান্তকে বললাম, কিন্তু আমি এমনকি বাকি যারা দেখেছে
সবাই নীলকান্তকে ওই অবস্থায় মানুষের মতোই দেখেছে। তাহলে আপনি যে বললেন 4 পেয়ে একটা শিয়াল দেখেছিলেন? মিথ্যে বলেছি। ওর যখন অমন হয় তখন নিজের ঘর থেকে বাইরে চলে যায়, কোনো শব্দ করে না, নিঃশব্দে চলে যায়। কিন্তু আর নয়, এখানে আমরা আর থাকবো না। ওর উপরে যাতে কারোর নজর না পড়ে তার জন্য আমি ওই শিয়ালের কথাটা আমি ইচ্ছা করে সবাইকে বলেছিলাম। ভোরবেলার দিকে নীলকান্ত ফিরে এলো। তার চোখ আধ বোঝা, দেখে মনে হলো সে কিছুই জানে না। বাড়িতে ফিরে সে ঘুমোতে লাগলো। গভীর ঘুম, গোটা শরীর নিরাবরণ। তখন ভোর নয়, প্রায় শেষ গভীর রাত হবে, তাই কেউ এই সব ব্যাপার দেখতে পায়নি। তাছাড়া এইসব সমস্যা শুরু হওয়ার পর থেকে 3 দিনের দিন রাতের অন্ধকারে কেউ ঘর থেকে বাইরে যায় না। সেই দিন সারা দিন নীলকান্ত ঘুমিয়ে রইল। আর সেই দিনই জমিদারকে সমস্ত কথা খুলে বলার পরে জমিদার মশাই বললেন, কিছু যে একটা গন্ডগোল আছে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তান্ত্রিক ডাকার কথা বললেই বারবার শশীকান্ত নিজেই আমায় বারণ করত। তান্ত্রিক এলেই তো সব বুঝতে পারতো সে। আর ওই তাবিজ যেটা তোমার খাটালে লাগানো ছিল, পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে আমি গিয়েছিলাম নীলকান্তকে নিয়ে। সব দেখে শুনে সে বলেছিল আবার কিছুদিন পরে সে ঠিক হয়ে যাবে। এখন একটা খারাপ যোগ চলছে, তার জন্য হয়তো এমনটা হচ্ছে। আসলে মঞ্জু যে কালো জাদুর চর্চা করত, তার কিছুটা প্রভাব পড়েছে নীলকান্তর মধ্যে, তাই এমনটা হয়েছে। তবে একবার এই যোগ কেটে গেলে আর কোনো সমস্যা হবে না। তাই ঠিক করেছি নীলকান্তকে নিয়ে দূরে কোথাও চলে যাব। অন্য কোথাও গিয়ে অন্তত কয়েকটা মাস থেকে আসবো। প্রথমত জমি জমা চাষবাসের কাজের জন্য যেতে পারছিলাম না। তবে এখন ঠিক করেছি জমিদার কৃষ্ণদেবের হাতেই সব কিছু তুলে দিয়ে আমরা ঘুরে আসবো। আমি তাতেই সম্মতি জানালাম। আরো 2 দিন আমি জমিদার বাড়িতে ছিলাম। এর মধ্যে নীলকান্তের সঙ্গে আমার 2বার দেখাও হয়েছিল। সে অতি সাধারণ, সহজ সরল ভালো ছেলে। কত কথা বলল আমার সঙ্গে। দেখলে মনেই হবে না যে এই নীলকান্তের মধ্যেই বাসা বেঁধেছিল সেই অদ্ভুত মৃত্যু বিভীষিকা। নীলকান্তর মতো সাদাসিধে সহজ সরল একটি মানুষের মধ্যে যে বাতাসপুরের বিভীষিকা থাকতে পারে, সেটা কে জানত। গল্প শেষ হতেই আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমে আসছে। পথে নেমে কিশোরী হঠাৎ প্রশ্ন করল, আরে স্বপ্নের ব্যাপারটাই তো জানা হলো না। নীলকান্ত নিজেও তো এমন স্বপ্ন দেখতো যে আধার পথ দিয়ে কেউ দৌড়চ্ছে এবং তার পেছনে পেছনে কেউ যাচ্ছে, সেটা সে দেখতে পেত। তাহলে কি সেই স্বপ্নের সঙ্গে সত্যিই তার কোনো যোগাযোগ ছিল? আমি কোনো উত্তর করলাম না। তবে যেন মনে হলো সেই বিভীষিকাময় অবস্থায় নীলকান্ত নিজেই তো মৃত্যু পথযাত্রী মানুষের পিছু পিছু ছুটে যেত। তাহলে কি এটাই বলতে চেয়েছিল তারানাথ? স্বপ্ন সবসময় স্বপ্ন হয় না। মাঝে মাঝে বাস্তবটাকেও আমরা স্বপ্ন বলে মনে করে ফেলি, যেমনটা মনে করতো নীলকান্ত নিজে, অথবা সেই বাতাসপুরের বিভীষিকা। শুনছিলেন সুকান্ত দাশের কলমে বাতাসপুরের বিভীষিকা। বিভিন্ন চরিত্রে সুজন, জ্যোতির্ময়, সৌম্যজিৎ, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।